hello, welcome back to the class, welcome back to the live class. আমাকে শুনতে পাচ্ছ নিশ্চয়ই? লাউড অ্যান্ড ক্লিয়ার যদি হয় একটু ইয়েস বলো। একজন দুজন ইয়েস লিখলেই আমি বুঝে যাব। আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করব। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা পরিষ্কার? যদি শুনতে পাও তাহলে একটু ইয়েস লেখো। আচ্ছা, গুড। রিতিকা বলেছো ইয়েস। সো উই উইল স্টার্ট দ্য ক্লাস নাও। কিছু জনের হয়তো জিওগ্রাফি ক্লাস চলছে, তারা পরে ঢুকবে বলেছে। তো আমি প্রথমে তোমাদের যেটা বলবো যে আমি আগের উইকেই এই কন্টেন্টটা পাঠিয়ে দিয়েছিলাম তোমাদের। কন্টেন্টটা নিশ্চয়ই এতদিনে শোনা হয়ে গেছে। একটা আনফোরসিন কন্ডিশন হয়েছিল বলে আমরা ক্লাসটাকে সাসপেন্ড করেছিলাম, ঠিক আছে? তো আজকে আবার আমরা ওই কন্টেন্টটা একটু রিভাইজ করব। তো তোমাদের বলেছিলাম, আমি অনেক আগেই কালকেই পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম একটু ভালো করে শুনে পড়ে নিতে। তো সিক রোজ, এটা উইলিয়াম ব্লেকের লেখা, ঠিক আছে? এবার আমি এই কবিতাটা নিশ্চয়ই তোমরা পড়েছো। এটা একটা অ্যালিগরিক্যাল মিনিং আছে, ঠিক আছে? অ্যালিগরিমের অর্থ একটা বাইরে থেকে পড়লে একরকম লাগে, একটা সিম্পল পোয়েমটা পড়ে মনে হচ্ছে যে একটা গোলাপ ফুল আছে, তাতে পোকা ধরেছে, এবার গোলাপ ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে ক্ষয়ে পড়ে যাচ্ছে এবং আলটিমেটলি গোলাপটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু অভ্যন্তরীণের একটা গূঢ় অর্থ রয়েছে, যেটা বুঝতে গেলে আমাদের উইলিয়াম ব্লেককে এবং তার যে কবিতা লেখার প্যাটার্ন বা উনি কি জনরা রিপ্রেজেন্ট করতেন সেটা একটুখানি জানতে হবে। তো আমি একটুখানি ছোট্ট একটা তোমাদের বলবো অ্যানালিসিস করে উইল গো টু সাম টাস্ক, ঠিক আছে? সো প্রথমে যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে এই কবিতাটাতে আমরা দেখছি যে দ্য স্পিকার ইজ অ্যাড্রেসিং দ্য রোজ অ্যাজ সিক, ঠিক আছে? বলছে যে রোজ, যে সেই রোজটা সিক। সিক মানে আমরা কি বুঝি? অসুস্থ। And informs that an invisible worm has stolen into its bed in a howling storm. মানে একটা প্রচণ্ড ঝড়ের রাতে কোথাও থেকে একটা কোনো পোকা এসে তার বিছানায় স্থান নিয়েছে এবং তাকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে ফেলছে, তাকে নষ্ট করে ফেলছে। আর সেই ওয়ার্মটার জন্যে এই যে রোজ, সে প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েছে, ঠিক আছে? দ্য ডার্ক সিক্রেট লাভ অফ দ্য ওয়ার্ম ইজ ডেস্ট্রয়িং দ্য রোজ লাইফ। এবারে এই যে ডার্ক সিক্রেট লাভ, এই পুরো পোয়েমটায় প্রচুর দেখবে অ্যালিগরিক্যাল মিনিং রয়েছে, অনেক এখানে সিম্বল ইউজ করা হয়েছে। সিম্বল কথাটার মানে হচ্ছে রূপক, মানে আমি একটা বলছি কোনো একটা অবজেক্টকে নিয়ে, সেই অবজেক্টের একটা নিগুড় অর্থ থাকবে, ঠিক আছে? তো সেইটা এবার আসা যাক উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক রোম্যান্টিক মুভমেন্টের একজন অন্যতম কবি ছিলেন, ঠিক আছে? তো তার যে কবিতা সেটা এই সিক রোজের কনটেক্সটে বলতে গেলে আমি বলবো যে 1794 আর 1789 এই দুটো বছরে উনি দুটো কম্পাইলেশন করেন, ঠিক আছে? 1789-এ সংস অফ ইনোসেন্স একটা কম্পাইলেশন, যেখানে প্রচুর কবিতা তিনি একসাথে পাবলিশ করেন, ঠিক আছে? আর 1794-এ তার পরবর্তীকালে তিনি সংস অফ এক্সপিরিয়েন্স পাবলিশ করেন। দেখা যায় যে সংস অফ ইনোসেন্স যা যা কবিতাগুলো রয়েছে সেগুলোর সিকুয়েল বা পরবর্তী যে অধ্যায় সেটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এবার আসা যাক ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে আমরা কি বুঝি। ইনোসেন্স কথাটার মানে কি না, ইনোসেন্স কথাটার মধ্যেই রয়েছে যে পিওরিটি, ঠিক আছে? নিষ্পাপ, যার মনের মধ্যে কোনো ঘোর প্যাচ নেই, কোনো রকম জাগতিক চিন্তাধারা নেই, ঠিক আছে? সেটা হচ্ছে ইনোসেন্স। আর এক্সপিরিয়েন্স বলতে আমরা কি বুঝি? এক্সপিরিয়েন্স মানে ইনোসেন্সের সাথে তুমি একটা ছোট বাচ্চাকে রিলেট করতে পারো, ঠিক আছে? যার মনের মধ্যে কোনো রকমের লালসা লোভ কিছু নেই, ঠিক আছে? যে সমস্ত সবাইকে বিশ্বাস করে, হ্যাঁ, তো দ্যাট ইজ ইনোসেন্স। এবার এক্সপিরিয়েন্স কাদেরকে আমরা বলতে পারি? আমাদের মধ্যে বড় যারা লাইফটাকে দেখেছে এবং এই লাইফের এক্সপিরিয়েন্সে তারা হার্ডেন্ড হয়ে গেছে। কারণ লাইফ তো সবসময় স্মুথ চলে না, তার মধ্যে ওঠা পড়া নানান রকম আস্তে আস্তে
এই গ্রুড়ো বাস্তবে ধাক্কা খেতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে আমরা মানুষকে অত সহজে বিশ্বাস করি না এবং আমাদের মনের মধ্যে অনেক রকমের জিনিস চলে আসে, মনটা জটিল হয়ে ওঠে। ঠিক আছে, যে একটা বাচ্চার মধ্যে যে তুমি একটা স্বতঃস্ফূর্ততা দেখবে, একটা বড় মানুষের মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখতে পাবে না। এবার ব্লেকের যে ওয়ার্ল্ড বা ব্লেকের পোয়েট্রি বলতে পারো, এই ব্লেকের পোয়েট্রিটা একটা উনি ওনার জগৎটাকে একটা ডিলেমার মতো দেখতেন। ডিলেমা মানে কি, মানে দ্বন্দ্ব। ঠিক আছে, সেই দ্বন্দ্বটা কিরকম না, এই যেরকম ধরো ইনোসেন্স আর এক্সপিরিয়েন্স, হ্যাঁ, নিষ্পাপ একটা মন এবং যে মনটা জাগতিক চেতনায় অলরেডি লিপ্ত হয়েছে সেই মন, অথবা ধরো হিংসা, ঠিক আছে, হিংস্রতা এবং তার সাথে নিরীহ কোনো আচরণ, ঠিক আছে, ভালো এবং মন্দ, হ্যাঁ, নিষ্পাপতা, অভিজ্ঞতা, তারপরে ধরো শুদ্ধতা, শুদ্ধতার সাথে ক্ষয়িষ্ণুতা, জীবনের সাথে মৃত্যু, এই প্রত্যেকটা জনরা উনি ওনার কবিতার মধ্যে দেখাতে চেয়েছেন। সংস অফ ইনোসেন্সে উনি এই সমস্ত নিষ্পাপতা দেখিয়েছেন, আর সংস অফ এক্সপিরিয়েন্সে উনি এটারই সিকুয়েল, মানে নিষ্পাপ থেকে যখন আমাদের মনের মধ্যে পাপ ঢোকে সেটা কীরকম আকার ধারণ করে সেইটার একটা বাস্তব চিত্র উনি দিয়েছেন। কিন্তু আমাদের যে লাইফ, সেটা একটা লাইফ সাইকেল। আমরা জন্ম নিই যখন, আমরা কিছুই, আমাদের মনটা ক্লেদাত্ত থাকে না, আমরা অনেক কিছুই জানি না, আমরা আস্তে আস্তে শিখতে থাকি, এক্সপিরিয়েন্স করতে থাকি এবং এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা আস্তে 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 জগৎটাকে চিনতে শিখি। ঠিক আছে, তো সেই এক্সপিরিয়েন্স আমাদেরকে কোথায় নিয়ে চলে যায়, আমাদের ইনোসেন্সটা আস্তে আস্তে চলে যায়, আমরা আস্তে আস্তে এক্সপিরিয়েন্সড হই, কিন্তু এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু লাইফে দরকার, লাইফে এগোনোর জন্যে। ঠিক আছে, এবং বলা হয় যে যে একবার এক্সপিরিয়েন্স পেয়েছে সে আস্তে আস্তে কোন দিকে এগোয়, হি মার্চেস টুয়ার্ডস হায়ার ইনোসেন্স। হায়ার ইনোসেন্স মানে কি না, যেখানে তুমি আবার একটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাও। দেখবে অনেক বয়স্ক দাদু দিদা, তাদের মধ্যে অনেক ছেলে মানুষই চলে আসে, তারা কিন্তু বুঝতে চায় না, অনেক সময় জেদ করে। অনেক সময় দেখবে তোমাদের অনেক বয়স্ক দাদু দিদা নিশ্চয়ই তোমাদের বাড়িতে রয়েছে, আমাদের আপনজনরা। অনেক সময় দেখবে তারা বাচ্চাদের মতো জিদ করছে, বাচ্চাদের মতো, না আমি মিষ্টি খাবো, আমি এটা করব, এরকম করে তাদেরকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে একটা টাইমে। এই যে ব্যাপারটা, এটা দিস ইজ হায়ার ইনোসেন্স। তারা কিন্তু আবার সেই সারল্য, সেই যে মানসিকতা, একটা বাচ্চার মানসিকতায় ফেরত আসে বিফোর ডেথ। তো সেটা দ্যাট কমপ্লিটস আওয়ার লাইফ সাইকেল। তাহলে কি ইনোসেন্স, ইট লিডস টু এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স লিডস টু হায়ার ইনোসেন্স, অ্যান্ড দ্যাট কমপ্লিটস দ্য লাইফ সাইকেল অফ ম্যান। এবার সেইটা নিয়েই কিন্তু ব্লেক লিখেছেন। আমাদের সিক রোজ, যেটা আমরা উইলিয়াম ব্লেকের কবিতা যেটা আমরা পড়তে চলেছি, সেটা সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, মানে পরবর্তী অধ্যায়ে যে কবিতাগুলো উনি লিখেছেন এক্সপিরিয়েন্স নিয়ে, সেইটা থেকে নেওয়া। ঠিক আছে, আচ্ছা, এবার আসা যাক কবিতাটাতে। কবিতাটা একটু কিন্তু আমাকে বলতে হবে যে আমরা এখন ক্লাস 11-এ পড়ি, এই যে টপিকটা আমরা ডিল করছি, এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে ডিসকাস করতে হবে। সেটা কিন্তু আমরা খুবই বলতে পারো নিউট্রাল ওয়েতে করব, কারণ দিস ইজ আ ভেরি বলতে পারো টাচি অ্যান্ড আ ভেরি সেন্সিটিভ ইস্যু, যেটা আমরা এই সিক রোজে ডিসকাস করব। এবং এই সিক রোজে যেটা হবে সেটা যে আমাদের অনেক কিছু রূঢ় বাস্তব আমাদের সামনে আসবে এবং অনেক কিছু ডিসকাস করতে হবে, যেটা হয়তো আমাদের কাছে মনে হবে যে কেন আমরা এইগুলো ডিসকাস করছি, কিন্তু দিস ইজ অলসো আ পার্ট অফ আওয়ার লাইফ, দিস ইজ এ পার্ট অফ আওয়ার গ্রোয়িং প্রসেস। ওকে, আচ্ছা, এবার আসা যাক কবিতাটাতে। এখানে রোজ, যেটা এই যে রোজ, এখানে দেখবে এই রোজকে সিম্বল হিসাবে ইউজ করা হয়েছে। রোজ হচ্ছে একটা গোলাপ ফুল। গোলাপ ফুল দেখি আমরা যখন ধরো বাগানে বা দোকানে বা কেউ ধরো আমাদের যখন দেয়, আমরা প্রচণ্ড খুশি হয়ে উঠি। কেন? কারণ বলা হয় যে সব থেকে সুন্দর ফুল। এবার ধরো এক একজনের কাছে এক একটা ফুল সুন্দর হয়, আমার কাছে হয়তো জুঁই ফুল খুব সুন্দর, কারোর কাছে হয়তো রোজ ভেরি বিউটিফুল। তো কবির কাছে হয়তো রোজ ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল, মানে উনি বিউটিফুল কথাটা মানে এখানটাতে ইউজ করছে, রোজটাকে রিপ্রেজেন্ট করছেন। ঠিক আছে, রোজ হচ্ছে বিউটিফুল ফ্লাওয়ার, একটা খুব সুন্দরী মেয়ের প্রতীক। ঠিক আছে, যে মেয়েটা সবে যৌবন প্রাপ্ত হয়েছে এবং সেই মেয়ের মধ্যে এখনও সেই ছোটবেলার ইনোসেন্স রয়েছে,
পিওরিটি রয়েছে, ভার্জিনিটি রয়েছে। এবার তারপরে যখন আমরা দেখছি যে একটা হাউলিং স্টর্ম মানে কি এখানে দেখাচ্ছে যে প্রচণ্ড একটা ঝড়ের রাত্রে, ঠিক আছে, ঝড়ের রাত মানেই হচ্ছে এখানে ডার্কনেস, ডার্ক ফোর্সেস, ঠিক আছে, বা ধরো বলতে পারো যে এই যে মানুষের মনের মধ্যে যে দ্বন্দ্ব সেইটাকে রিপ্রেজেন্ট করছে দ্য হাউলিং স্টর্ম। এবার এই হাউলিং স্টর্মের মধ্যে কোথা থেকে একটা ওয়ার্ম, ক্রিপি ওয়ার্ম, মানে ওয়ার্ম আমরা কেউই খুব একটা পছন্দ করি না, স্লাইমি ক্রিচার, হ্যাঁ, মাটিতে কিরকম যেন সেই চলতে থাকে, যেমন ধরো কেঁচো, কেন্ন, এগুলো দেখলে কি আমাদের আমরা কি মানে কি বলবো, আমাদের ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে না। তো সেই রকম একটা পোকা এসে তার যে শয়নকক্ষ সেখানে ঢুকে পড়ে। এবার এখানে বেড অ্যাকচুয়ালি বুঝাচ্ছে এই রোজটাকেই, ঠিক আছে। তো সেইখানে এসে তাকে কি করে, সে অ্যাটাক করে এবং সে প্রথমত এই মেয়েটা তাকে বিশ্বাস করে, ভাবে যে অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে যে এই মেয়েটা হয়তো তার লাভারকে বিশ্বাস করেছিল, ঠিক আছে, যেরকম প্রত্যেকটা ইনোসেন্ট একটা বাচ্চা যেরকম যে মানসিকতা নিয়ে বড় হয় তাতে বিশ্বাস জিনিসটা অনেকটাই থাকে, কিন্তু অনেক সময় যেটা হয় যে তার বিপরীত জিনিসটা আমাদের সাথে ঘটে এবং তার এই যে বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসের যে সুবিধাটা নিয়ে তাকে নষ্ট করে দেয় তার লাভার, এবং সে হয়তো সেই জায়গায় তার ভার্জিনিটি লুজ করে, তার ইনোসেন্সটাকে লুজ করে। আচ্ছা, এখানে সোমা এখানে জিজ্ঞেস করেছে ভার্জিনিটি মানে কি। ভার্জিনিটি হচ্ছে একটা ভীষণই বলতে পারো একটা নিজস্বতা, যেটা কিনা আমাদের প্রত্যেক এক মহিলার কাছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে পবিত্রতা, অলিভা বলেছো পবিত্রতা, ভেরি গুড। পবিত্রতা মানে কি, ক্লেশহীন, মানে যে সময়টা তুমি পিওর, তোমার সাথে কোনো রকমের ধরো যৌন মিলন হয়নি, এবং তোমার যে বডি সেটা একটা মন্দিরের মতো, এবং আমাদের বডিকে বলা হয় ইটস আ টেম্পল, ঠিক আছে, যেখানে ভগবান বসবাস করে। এবং আলটিমেটলি তোমরা যদি বাইবেল এর গল্প মনে করো, যে অ্যাডাম অ্যান্ড ইভকে ভগবান কিন্তু গড়েছিল কিরকম, ইনোসেন্ট। তারা কিন্তু জামা কাপড় পরতো না, তারা যে বাগানটা তাদের জন্য দেওয়া অ্যালট করা হয়েছিল, সেখানে ভীষণ সুন্দর একটা জায়গা তাদের জন্য দেওয়া হয়েছিল, তারা সেখানে বসবাস করত, হ্যাঁ, কিন্তু সেটান বা শয়তানের সেটা পছন্দ হয়নি। সে চেয়েছিল এই সমস্ত স্বর্গ বা এই যে নিসর্গ পৃথিবী সেটাকে ধ্বংস করে দেবে। তখন সে একটা সাপ সেজে এসে ইভকে, মানে মহিলাটাকে করতে শুরু করে, তাকে বোঝাতে শুরু করে যে এই যে উইজডম ট্রি, ওখানে একটা উইজডম ট্রি ছিল, আর ভগবান বলেছিল তোমরা সারা বাগানের, তোমরা এই গার্ডেন অফ ইডেনের যা গাছ আছে সমস্ত গাছের ফল খেতে পারো, কিন্তু এই উইজডম ট্রি বা এই বুদ্ধির গাছ যেটা, সেখানকার ফল তোমরা খাবে না। কিন্তু তাকে এমনভাবে তারা করে, এই সেটান আর কি, যে আলটিমেটলি লোভে পড়ে ইভ সেই ফলটা খায়, এবং ইভ সেই ফলটা নিয়ে গিয়ে অ্যাডামকেও খাওয়ায়, এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে লজ্জাবোধ, পাপ বোধ, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স, বোঝা গেল? এই যে ইনোসেন্সটা তারা লুজ করে, হ্যাঁ, দে লস্ট হোয়াট এভার ওয়াজ ভেরি পিওর টু দেম। গড তাদেরকে পিওর রাখতে চেয়েছিল, কিন্তু তারা সেই পিওরিটিটা সেই মুহূর্তে হারায়। এখানেও সিমিলারলি এই যে সুন্দরী মহিলা বা যে রোজটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, রোজ বা এই সুন্দর পবিত্র ফুলটা এতদিন তার সৌন্দর্য নিয়ে বিকশিত ছিল, কিন্তু কোথা থেকে একটা ওয়ার্ম আসে। ওয়ার্ম ইজ রিপ্রেজেন্টিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ওয়ার্ল্ডলিনেস, লাস্ট, ঠিক আছে, লাভ কিন্তু নয়, ভালোবাসা কিন্তু নয়, ভালোবাসা কিন্তু একটা পবিত্র জিনিস, সেখানে কিন্তু লোভ, লালসা, চাহিদা, যৌনতা থাকে না। কিন্তু এই যে ওয়ার্মটা, তার মধ্যে কিন্তু এই সমস্ত কিছু ছিল, তার উদ্দেশ্যটাই ছিল এই রোজটাকে নষ্ট করে দেবে, এবং সে তার কার্যসিদ্ধি করে ফেলে। এবং আলটিমেটলি এখানে দেখবে যে একটা জায়গায় উইলিয়াম ব্লেক রোজটাকে ভীষণ সিক বলছে বা বিবর্ণ বলছে। কেন? কারণ সে নিজে ক্লেদাত্ম বোধ করছে, সে বুঝে গেছে সে তার সমস্ত কিছু তার শেষ হয়ে গেছে, তার যে পিওরিটি সেটা আর নেই, এবং সেটার জন্যে সে প্রচণ্ড মানসিক যাতনায় ভুগছে। সুতরাং তার যে এত সৌন্দর্য সেটা আস্তে আস্তে নিভে আসছে। তো আলটিমেটলি এই পোয়েমটার উদ্দেশ্যটাই হচ্ছে যে ইনোসেন্স থেকে আমরা কি করে এক্সপিরিয়েন্সে যাচ্ছি তার একটা উদাহরণ। ওকে, so the worm is representing experience,
যেটা কিনা ইনোসেন্সের মধ্যে ঢুকে ইনোসেন্সকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। আর এই যে সুন্দর রোজটা সে সিক হয়ে পড়ছে কেন? বিকজ তার মধ্যে এখন সমস্ত রকম জাগতিক চেতনার এবং জাগতিক ভাবনার একটা সমস্ত কিছু তার মধ্যে চলে এসছে। এখন সে বুঝতে পারছে লোভ কি, লালসা কি, ঠিক আছে, খারাপ লাগা কি, এই সমস্ত কিছু সে বুঝতে পারছে যে শি ইজ নট আ ভার্জিন এনিমোর। তো এই সমস্ত কিছু তাকে এতটাই মানে তার মনটাকে মলিন করছে যে সে বিবর্ণ হয়ে পড়ছে বা অসুস্থ হয়ে পড়ছে। ওকে, তো এটাই ছিল আমাদের পোয়েমটা দ্য সিক রোজ। এটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা যদি না শুনে থাকো, এখনো অবধি কেউ যদি বাদ গিয়ে থাকো, তোমরা আবার গিয়ে একটুখানি শুনে নেবে পোয়েমটা পড়ে নেওয়ার আগে, কারণ লাইন টু লাইন আমি ডিসকাস করেছি। একটু আগেও আমি যেটা করলাম যে আমি ইন আ নাটশেল তোমাদের সমস্ত আইডিয়াসগুলো দেওয়ার চেষ্টা করলাম, সিম্বলসগুলো বোঝাবার চেষ্টা করলাম। এছাড়াও যদি তোমাদের কোনো সিম্বল বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ক্লাসের মধ্যে জানিও। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এই পোয়েমটা সম্পর্কে আমার বলার আছে, সেটা হচ্ছে অনেক সময় দেখবে এই পোয়েমটা জিজ্ঞেস করে যে কি টাইপের পোয়েম। দেখবে যে দুটো স্ট্যান্জা আছে 4 লাইন করে, ঠিক আছে। এই 4টে লাইনকে কোয়াট্রেন্স বলে, দুটো কোয়াট্রেনে ভাগ করা আছে, কোয়াট্রেন, ঠিক আছে। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, দেখো। ঠিক আছে, ইট ইজ মেড অফ 2 কোয়াট্রেন্স। আর এটার যে রাইম স্কিম সেটা কিরকম, সেটা হচ্ছে ABCB ABCB DEFE। তোমরা যদি পোয়েমটা পড়ো দেখবে এইরকম ভাবে ছন্দটা লাইনগুলো মিলছে, এর সাথে সি, বি এর সাথে বি, ডি এর সাথে এফ, ই এর সাথে ই, এইভাবে কোয়াট্রেন্সগুলো মিলছে। ওকে, সো দ্যাট ওয়াজ আওয়ার সিক রোজ। তো কবিতাটার সারমর্ম আমি আরেকবার বলে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে যে সিক রোজ কবিতায় কবি একটি গোলাপকে আহ্বান করেছেন এবং তাকে সতর্ক করে বলছেন যে একটি কীট তার শয্যা খুঁজে পেয়েছে। ঠিক আছে, আমি জাস্ট বাংলা করে বলছি কবিতাটা। গোলাপ অসচেতনতার জন্যে যে দুষ্ট কীট তার অন্তরতম প্রদেশে কুড়ে কুড়ে খাচ্ছে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সেটা বুঝে উঠতে পারে না। কিন্তু গোলাপ এবং কীটের এই সরল বর্ণনার অন্তরালে কবি আমাদের আরও প্রাসঙ্গিক একটি নৈতিক বিষয়ের ব্যাপারে আমাদেরকে কিন্তু জানাচ্ছেন। সেটা কি? গোলাপ যে এই কবিতায় নিষ্পাপতার প্রতীক, লালসা, লোভ এবং কামনার জাগতিক অভিজ্ঞতার দ্বারা বিনষ্ট হচ্ছে। ঠিক আছে, তার ইনোসেন্সটা আলটিমেটলি নষ্ট হয়ে গিয়ে কি আসছে তার মনে? এক্সপিরিয়েন্স। এভাবেই আমাদের সহজাত নিষ্পাপতা অশুভ জাগতিক অভিজ্ঞতার দ্বারা ক্ষয়ে যায়। ঠিক আছে, কিন্তু কবিতায় বর্ণিত গোলাপের মতো আমরা এই অবক্ষয়ের ব্যাপারে মোটেই সচেতন নই। অনেক সময় আমাদের লাইফে আমরা যে এখন ধরো তোমরা যে এজে আছো, যে স্টেজে আছো, তোমাদের সাথে আমাদের যে এজ যে ডিফারেন্স সেটাতে বলতে পারি, বা তোমার সাথে তোমার মা বাবার যে এজের ডিফারেন্স, তারা এখন তোমাদেরকে অনেক কিছু গাইড করার জন্য অনেক কিছু বলবে যেগুলো তোমাদেরকে ভালো লাগবে না, বা আমরা হয়তো কিছু বলবো যে না এটা করো না, এটা ঠিক নয়, এইভাবে চলো। সেই জিনিসগুলো আমাদের হয়তো পছন্দ হয় না। আমাদের অনেক বর্ণ ছটা আছে পৃথিবীতে এবং অনেক কিছু রঙিন আছে যেগুলো আমাদের ভীষণ পছন্দের এবং আমরা চোখ বুজে সেগুলোকে বিশ্বাস করি। কিন্তু আমরা যদি নিউজ দেখি, আমরা যদি এই যে হাতরাসের ঘটনাটা যেটা ঘটলো, এরকম যদি সিমিলার জিনিসগুলো যা যা ঘটছে আমরা চোখ কান খোলা রাখি, তাহলে বুঝতে পারবো যে জগৎটা কতটা ক্লেদাত্ম, কতটা নোংরা হয়ে উঠেছে, কতটা মানুষ মানে নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে, তো সেই জন্য এই এক্সপিরিয়েন্সও আমাদের দরকার, আমাদেরকে নিজেদেরকে সতর্ক হওয়ার জন্যও কিন্তু ইনোসেন্সকে আমরা রাখবো, কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে গার্ড করে। আচ্ছা, এখানটাতে ক্রিমজন জয় জিজ্ঞেস করেছো বর্ণালী। ক্রিমজন জয় আমি কবিতাটাতে ডিসকাস করার সময় বোঝাবো ভেবেছিলাম, আমি এখনই বলে দিচ্ছি। ক্রিমজন কথাটার মানে হচ্ছে রেড, আর জয় কথাটার মানে হচ্ছে আনন্দ। এখানে কিন্তু ক্রিমজন জয় কোনো আনন্দের প্রতীক হিসাবে ইউজ হচ্ছে না। ঠিক আছে, এখানে একটা মহিলার, একটা মেয়ের ভার্জিনিটি লুজ করার কথা এখানটাতে ইন্ডিকেশন দিচ্ছে। ঠিক আছে, এখানে উর্মিলা দিয়েছে রক্তিম আনন্দ মানে ক্রিমজন জয়। হ্যাঁ, রাইট, রক্তিম আনন্দ। রক্তিম কেন? কারণ শি ইজ লুজিং হার ভার্জিনিটি। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম হু ইজ হ্যাভিং দ্য জয়? দ্য পার্টনার, or that in this poem ke the worm is having the joy.
ঠিক আছে, সে তার কিন্তু লালসাটাকে মিটিয়ে নিচ্ছে এবং সে আনন্দ পাচ্ছে। কিন্তু এই যে ক্রিমসন বা রেড ইজ রিপ্রেজেন্টিং দ্যাট এই যে মেয়েটা সে কিন্তু বা ধরো গোলাপটা সে তার সমস্ত পিওরিটিটাকে হারাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা দিদি ABCD DEFE এই আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা এটা তাহলে আমি তোমাদের একটু কবিতাটা পড়লে বুঝতে পারবে। এক সেকেন্ড একটু সময় দাও আমাকে। হাউলিং স্টর্ম জিজ্ঞেস করেছো। হাউলিং স্টর্ম কথাটার মানে হচ্ছে মানে প্রচন্ড মানে কি বলবো ঘূর্ণিঝড় বা প্রচন্ড গর্জন হচ্ছে, মানে বজ্রপাত হচ্ছে, এরকম একটা মানে ঝড়ের আবহাওয়া। তার মানেই বোঝা যাচ্ছে যে অ্যাটমসফিয়ারটাও কিন্তু ফেভারেবল নয়। আচ্ছা আমি পোয়েমটা পড়ছি, শোনো। এই তাহলে ADCB আর DEFE টা বুঝে যাবে। রোজ thou art sick, the invisible worm that flies in the night in the howling storm has found out thy bed। ঠিক আছে, রোজ thou art sick, এখানে দেখো ওয়ার্ম আর স্টর্ম এই দুটো মানে মিলছে, কিন্তু সিক আর স্টর্ম সরি সিক আর নাইট এই দুটো কিন্তু মিলছে না। সেই জন্যই এখানে তুমি এখানটাতে একটুখানি ভুল লিখেছো হয়তো, আমি একটুখানি লিখে দিচ্ছি ABCB হবে। ঠিক আছে, ADCB নয়। আমি আবার দিচ্ছি ABCB ABCB। এ হচ্ছে যদি আমি সিককে বলি লাস্টের ইয়েটা, ঠিক আছে, তাহলে স্টর্মের সাথে তো মিলছে না, তাই জন্য ওটাকে আমি সি দিলাম। আর দেখো ওয়ার্মের সাথে স্টর্ম মিলে যাচ্ছে, বোঝা গেল? হ্যাঁ, এখানে বিমল সর্দার, তোমার নামটা আমি বুঝতে পারছি না, একটু নামটা দিও। ইয়ার মানে এখানে দাও, ইয়েস রাইট, দাও হচ্ছে ওল্ড ইংলিশ। দাও মানে ইউ, ভেরি গুড মিলি, ঠিক দিয়েছো, রাইট। আচ্ছা তাহলে রাইম সিকোয়েন্স নিশ্চয়ই বুঝে গেছো। আবার পরেরটাতে দেখো, has found thy bed of crimson joy and his dark secret love does thy life destroy। জয়ের সাথে destroy মিলছে কিন্তু বেডের সাথে লাভ মিলছে না, সেই জন্য সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে DEFE। ঠিক আছে, তাহলে দুটো কোয়াড্রেন্ট। দুটো কোয়াড্রেন্ট রয়েছে, প্রথমটা ABCB রাইম স্কিমে, পরেরটা DEFE রাইম স্কিমে। ঠিক আছে, ওকে। সো এটা ছিল ডিসকাশন। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। তো আরও ভালো করে তোমরা অডিওটা শুনলে আরও ভালো করে বুঝে যাবে, ওটাকে মন দিয়ে শুনবে। যখন পোয়েমটা পড়বে বইটা খুলে, তখন আস্তে আস্তে স্টপ করে তোমরা অডিওটাকে শুনবে। ঠিক আছে, এবার আমাদের যখন এই লাইভ ক্লাসটাও হয়ে যাবে, আমরা পাবলিশ করব, তখন তোমরা ওই পাবলিশড ভার্সনটাও খুলে শুনে নিতে পারো। সেখানটাতেও এক্সপ্লেনেশন আমি আজকে আবার করলাম। তো এখানে আমি অনেকগুলো দিক তোমাদের সাথে ডিসকাস করেছি যেগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পোয়েম। তো আশা করি বোঝা গেছে। আচ্ছা এবারে তাহলে আমরা একটু ক্লাস টাস্কের দিকে আসছি। ঠিক আছে, কয়েকটা কোয়েশ্চেন্স আমি ডিসকাস করব যেটা কিনা আমাদের এই পোয়েমটাকে বুঝতে আরেকটু সুবিধা করে দেবে বা আমাদের আরো কিছু ডাউট ক্লিয়ার করবে। ওকে, সো উই কাম টু দ্য
আচ্ছা, এবার শুনতে পাচ্ছো? যদি পাও একটু ইয়েস বলো। স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওখানে অ্যান্সারটা তোমরা মিলিয়ে নাও। এবার শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? আচ্ছা, কেউ লিখছো শুনতে পাচ্ছি না, কেউ লিখছো শুনতে পাচ্ছি। দীপান্বিতা, ইউজিং দ্য ওয়ার্ড রোজ, হ্যাঁ। স্বাস্তিকা দিয়েছো পোয়েট রিপ্রেজেন্টস আ বিউটিফুল ইনোসেন্ট গার্ল বাই ইউজিং দ্য ওয়ার্ড রোজ। ওকে, অ্যাকচুয়ালি এখানে জানতে চেয়েছে কি রিপ্রেজেন্ট করছে, তাহলে হবে দ্য রোজ রিপ্রেজেন্টস বিউটি অফ ইনোসেন্স। ঠিক আছে, রাইট। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে শোনাও যাচ্ছে, স্ক্রিনেও দেখতে পাচ্ছ। ওকে ওকে, ঠিক আছে। আর তাহলে আর রেসপন্ড করতে হবে না, আমি বুঝে গেছি। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এবার পরের কোয়েশ্চেনটায় আসছি। তাহলে দ্য রোজ রিপ্রেজেন্টস পিউরিটি অ্যান্ড বিউটি অফ ইনোসেন্স। সেকেন্ড কোয়েশ্চেন অন ইয়োর স্ক্রিন, ইন which collection of Blake's poem do we find this poem? In which collection of Blake's poem do we find this poem? কোন অধ্যায়, মানে কোন জায়গায় আমরা এই ব্লেকের এই পোয়েমটা পাই? এটা ভীষণ সোজা, ঠিক আছে। ইন উইচ কালেকশন অফ ব্লেকস পোয়েম, একদম প্রথমে আমি ডিসকাস করেছি, দুটো কম্পাইলেশন উনি বার করেছিলেন, ঠিক আছে। হ্যাঁ, তোমারটা হয়েছে স্যার, আমি পড়েছি, অ্যান্সারটা ঠিক ছিল। আচ্ছা, ইন উইচ কালেকশন অফ ব্লেকস পোয়েম ডু উই ফাইন্ড দিস পোয়েম? কোন কালেকশনে, মানে দুটো কালেকশন বেরিয়েছিল, একটা বেরিয়েছিল তোমার 1789-এ, আর একটা 94-এ, 1794-এ। তো কোন কম্পাইলেশন এবং সেটার নাম কি ছিল? দিস ইজ ভেরি ফেনোমেনাল কোয়েশ্চেন অ্যান্ড এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, ভেরি গুড স্বস্তিকা, এখানে দিয়েছো দ্য সিক রোজ ইজ টেকেন ফ্রম ব্লেক সংস অফ এক্সপিরিয়েন্স। ভেরি গুড, সংস অফ এক্সপিরিয়েন্স, রাইট অ্যান্সার। আমি এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি। The sick rose is taken from Blake's Songs of Experience. ওকে, প্রত্যেকের অ্যান্সারই ঠিক হয়েছে, সংস অফ এক্সপিরিয়েন্স, রাইট অ্যান্সার। স্ক্রিনে রাইট অ্যান্সার আমার দেওয়াও আছে পুরো ফুল ফর্মে, তো একটু দেখে নাও অ্যান্সারটা কিভাবে লিখবে। এসে কিউ হলে যদি হয় তাহলে কিভাবে লিখবে একটু দেখে নাও। Okay, so we come or move to the next part of the question. Why is the rose sick? এই রোজ এ সিক কেন, কিসের জন্যে, কেন রোজ সিক? এটা তোমরা অ্যালিগরিক্যাল মিনিং না দিলেও হবে, ডাইরেক্ট অ্যান্সারও দিতে পারো, একদম মানে গূঢ় মানেটা না দিলেও চলবে, ঠিক আছে। Why is the rose sick? গোলাপটার এরকম অবস্থা কেন, সে অসুস্থ কেন হয়ে পড়ছে, কিসের কারণে, জাস্ট কারণটা জানতে চেয়েছে। সো এখানে একেবারে সেই একদম ইন ডেপথ তোমাকে বলতে হবে না, কিন্তু তোমরা জানো কেন হচ্ছে, তো সেইটা জানতে চেয়েছে যে কেন হচ্ছে।
The worm is slowly consuming the rose. Swastika দিয়েছো, very good. Yes, that is why the rose is sick. Very good answer. Right answer, Ro. Because the worm destroyed the rose by taking the crimson joy. Very good. Deepanita, Devanjali দিয়েছো rose is destroyed করবে by the worm. Lost her purity and innocence, okay, and destroying roses innocence. Swastika ওটাকে অ্যাড করতে চেয়েছো, বুঝতে পেরেছি। Invisible worm attack her. সারা দিয়েছো, হ্যাঁ এটাকে একটু অ্যাটাকড ইডি যোগ করবে তাহলে হবে। the rose is sick হবে, sick is নয়, the rose is sick because of an invisible worm, okay. Urmila দিয়েছো its innocence has been destroyed by the invisible worm flying in a stormy night. Very good answer, perfect answer. অ্যান্সারটা আমি দেখো তোমাদের সিম্পলিফাইড ভার্সনে তোমাদের সবার অ্যান্সার ঠিক হয়েছে। দ্য রোজ ইজ সিক বিকজ ইটস ইনোসেন্স হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই দ্য ইনভিজিবল ওয়ার্ম দিয়েছো, ঠিক আছে, ভেরি গুড। যারা অ্যাটেম্প করেছো একদম পারফেক্ট হয়েছে। আমি অ্যান্সারটা তাও তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি ফর ফলো আপ। তোমরা যারা এখনো লিখতে পারোনি লিখে নাও, ওকে। আই এম ভেরি হ্যাপি যে প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা ট্রাই করেছো অ্যান্ড তোমরা কিন্তু হোয়াট এভার ইউ আর ট্রাইং টু অ্যান্সার সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট হচ্ছে। সো দ্যাট মিনস ইউ হ্যাভ পোয়েমটাকে ভালো করে তোমরা বুঝেছো। সো দ্যাটস আ স্যাটিসফ্যাকশন ফর মি যে আমি অ্যাটলিস্ট পোয়েমটা তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছতে পেরেছি। সুস্মিতা দিয়েছো রোজ ডিস্ট্রয় করবে না, রোজ ইজ ডিস্ট্রয়েড বাই দ্য ওয়ার্ম, তাহলে ঠিক হবে। দ্য রোজ ইজ ডিস্ট্রয়েড বাই দ্য ওয়ার্ম। সো ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি 3 এর অ্যান্সারটা। সো উই গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হু হ্যাজ স্টোলেন ইনটু হার বেড? দিস ইজ ভেরি ইজি। হু হ্যাজ স্টোলেন ইনটু হার বেড, এখানটাতে কে বা কি তার খাটের মধ্যে জায়গা করে নিয়েছে, তার শোয়ার জায়গায় জায়গা করে নিয়েছে, তো কে? এটা ভীষণ সোজা অ্যান্সার। Yes, invisible worm, right, invisible worm. আচ্ছা সাথী অনেকক্ষণ পর এসছো, কিন্তু এত দেরি করবে না, অ্যাটলিস্ট 5:10 মধ্যে প্রত্যেকে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। সরি 4:10 মধ্যে, মানে 10 মিনিটস দেওয়া যায় ঢুকে যাওয়ার জন্য, কিন্তু ক্লাসের মাঝখানে এত দেরি করলে কিন্তু খুব প্রবলেম। আমরা অনেকটা বুঝিয়ে দিয়েছি। সুকন্যা দিয়েছো দ্য ইনভিজিবল ওয়ার্ম, স্বস্তিকাও দিয়েছো, দীপান্বিতা দ্য ডার্টি ওয়ার্ম হ্যাড স্টোলেন ইনটু হার বেড, ভেরি গুড। ইনসেক্ট দিয়েছো অলিভা। ইনসেক্টটা একটু মানে ওয়ার্ম দিলে বেটার হয়, ইনসেক্ট ইজ ওকে, মানে একটু বেশি কাব্যিক না হয়ে সাইন্টিফিক হয়ে যাচ্ছে, সেই জন্যই বলছি ওয়ার্ম দিলে ইটস মোর লিটারারি আর কি। আচ্ছা এখানে পৌলমী সাধুকা ইনভিজিবল ওয়ার্মের ওয়ার্ম বানানটা WORM হবে, ঠিক আছে, এটাকে ঠিক করে নিও। তাহলে আমি অ্যান্সারটা এখানে ইন আ সেন্টেন্স তোমাদের দিয়ে দিচ্ছি। An invisible worm has stolen into the bed of the rose, ঠিক আছে, ভেরি গুড। যারা যারা দিয়েছো, আচ্ছা এখানে তপন, তোমার নাম আমি বুঝতে পারছি না কে। ইনভিজিবল ওয়ার্ম WORM, ওয়ার্ম বানানটা তুমি যেটা দিয়েছো সেটার মানে হচ্ছে উষ্ণতা, আর WORM ওয়ার্ম মানে হচ্ছে পোকা, হয়েছে? আচ্ছা প্রত্যেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, বাট ওয়ান ওয়ার্ড বেশি পেয়েছি আমি, তো আমি এখানে তোমাদেরকে একটা সেন্টেন্সে কি করে লিখতে হয় দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই। তো an invisible worm has stolen into the bed of the rose, this is the correct answer. অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, I am very happy for that, good attempt. So we move on to the next question.
when has the incident happened, এই ঘটনাটা কখন ঘটেছে, ঠিক আছে, কখন ঘটেছে, এখানে একটা অদ্ভুত অ্যাটমসফিয়ারের কথা বর্ণনা করা আছে, সেই সময় জিনিসটা ঘটেছে। ম্যাম স্টোলেন মানে কি? স্টোলেন মানে হচ্ছে চুরি করে ঢোকা, উইদাউট পারমিশন। মানে মেয়েটা তো জেনে বুঝে, বা রোজ জেনে বুঝে তো ওয়ার্মকে আমন্ত্রণ জানায়নি। মানে আমরা তো কোনো কি বলবো, খারাপ জিনিসকে যেচে ইনভাইট করি না, কিন্তু সেটা যদি অজান্তে আমাদেরকে অ্যাটাক করে বা আমাদেরকে আমাদের মধ্যে চলে আসে, সেটা আমরা জানতেও পারবো না। সো দ্যাট ইজ স্টোলেন। কথাটা আমরা যে স্টিল করা বা লুকিয়ে চুরি করে আসা। when has the incident happened, তার মানে এখানে কি বোঝাতে চেয়েছে? ইনসিডেন্টটা কখন হয়েছে? ইনসিডেন্ট কথাটার মানেই হচ্ছে যে ঘটনাটা কখন হয়েছে। ওকে, অপর্ণা দিয়েছে হাউলিং স্টর্ম অ্যাট নাইট, আচ্ছা, অ্যাট দ্য স্টর্মি নাইট দ্য ইনসিডেন্ট ওয়াজ, নয় হ্যাজ দিলে বেটার হয়, হ্যাজ হ্যাপেন্ড। দীপান্বিতা ঠিক আছে। ইন দ্য হাউলিং স্টর্ম, স্টর্মি নাইট, ফ্লাইজ ইন দ্য নাইট, ইন দ্য স্টর্ম। সুচিস্মিতা তোমার অ্যান্সারটা একটু ঘেঁটে গেছে, ঠিক আছে, কে ফ্লাই করবে সেটা তোমাকে বলতে হবে, আদারওয়াইজ সেন্টেন্সটা ইনকমপ্লিট হচ্ছে। দীপক দিয়েছে হাউলিং স্টর্ম হ্যাজ দ্য ইনসিডেন্ট, আর এটা এই সেন্টেন্সটা হয়নি কারেক্ট, আমি বলে দিচ্ছি। সবাই ওয়ান ওয়ার্ডে হাউলিং স্টর্মি নাইট দিয়েছো, সো দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন আ স্টর্মি নাইট দিলেও হয়ে যাবে, ঠিক আছে। সো দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। স্ক্রিনে দেখে নাও অ্যান্সারটা পুরো। দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন আ হাউলিং স্টর্মি নাইট। তোমাদের থেকেই আমি অ্যান্সার নিয়েছি, অ্যান্ড তোমরা কিন্তু প্রত্যেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো। সারা অ্যাট দি স্টর্মি নাইট হয় না, ইন দ্য স্টর্মি নাইট হবে, ঠিক আছে। দি ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন দ্য হাউলিং স্টর্মি নাইট, দেবজিয়ানি ঠিক বলেছো। পৌলমি ইন দ্য হাউলিং স্টর্মি নাইট, রাইট। স্বস্তিকা ইন দ্য ডার্ক নাইট while a howling storm is happening outside, then the invisible worm came into the rose's bed. Very good, ভালো হয়েছে অ্যান্সারটা। স্টর্ম ইন নাইট, স্টর্ম ইন নাইট হয় না, স্টর্মি নাইট করে দিলেই তো হয়, অ্যাডভার্ব করে দাও তাহলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। In the dark night when howling storm, in the dark night when the storm was howling দিলে বেটার হয়, ঠিক আছে। ওকে, সো ভেরি গুড, প্রত্যেকের অ্যান্সার ঠিক হয়েছে। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হুজ লাভ ইজ ডার্ক অ্যাজ ওয়েল অ্যাজ সিক্রেট, কার ভালোবাসা ডার্ক মানে ক্লেদাক্ত এবং সিক্রেট, যে কিনা কারোর কাছে সব কিছু লুকিয়ে রেখেছে, সে কিন্তু জাহির করছে না, ঠিক আছে। কার লাভ এরকম ডার্ক অ্যান্ড সিক্রেট লাভ, কার? একদম লিটারারি অ্যান্সার। শ্রেয়া দিয়ে দিয়েছো, ইয়েস, দ্য ইনভিজিবল ওয়ার্ম। সেই জন্যই ইনভিজিবল। রোজেস লাভ, দীপান্বিতা, রোজেস লাভ ওয়াজ নট ডার্ক অ্যান্ড সিক্রেট। রোজ তো ইনোসেন্ট ছিল, ওর ভালোবাসা কি করে ডার্ক অ্যান্ড সিক্রেট হবে, তাই না? ইনভিজিবল ওয়ার্ম মানে যে ওকে নষ্ট করলো তারই তো ভালোবাসা, ভালোবাসা তো নয়, লালসা, লাস্ট, সেই জন্যই ইট ইজ সিক্রেট অ্যান্ড ডার্ক। দ্য ইনভিজিবল ওয়ার্মস লাভ উইচ ইজ অ্যাকচুয়ালি লস্ট নয়, লাস্ট, LUST হবে,
দ্যাট ইজ ডার্ক অ্যান্ড ভেরি সিক্রেটিভ। ভেরি গুড স্বস্তিকা। ইনভিজিবল ওয়ার্ম, অনেকেই ইনভিজিবল ওয়ার্ম দিয়ে ওয়ান ওয়ার্ড অ্যান্সার দিয়েছো। স্বস্তিকার অ্যান্সারটা ইজ ভেরি গুড। দ্য ইনভিজিবল ওয়ার্মস লাভ উইচ ইজ অ্যাকচুয়ালি লাস্ট, দ্যাট ইজ ডার্ক অ্যান্ড ভেরি সিক্রেটিভ। ভেরি গুড অ্যান্সার। ইনভিজিবল ওয়ার্ম প্রত্যেকেই ওয়ান ওয়ার্ডে দিয়েছো ইনভিজিবল ওয়ার্ম, রাইট? ইনভিজিবল ওয়ার্ম, তাহলে আমি এখানটাতে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আমি এখানটাতে দেখো দিলাম দ্য লাভ অফ দ্য ইনভিজিবল ওয়ার্ম হুইচ ইজ অ্যাকচুয়ালি লাস্ট ইজ ডার্ক অ্যান্ড সিক্রেট। ঠিক আছে, ইজ ডার্ক অ্যান্ড সিক্রেট। হলো ডার্ক সিক্রেট লাভ implies the illicit nature of the love between the worm and the rose। হ্যাঁ, এটা যদি তোমাকে জিজ্ঞেস করতো যে হোয়াট ডাজ দ্য ডার্ক সিক্রেট লাভ সিগনিফাই, তাহলে এই অ্যান্সারটা কারেক্ট হতো। এখানে বলছে কার, সেটাই জানতে চেয়েছে, কার ডার্ক সিক্রেট লাভ। এখানে ডার্ক সিক্রেট লাভ হচ্ছে ইনভিজিবল ওয়ার্মটার। ওকে, সো দ্যাট ইজ ওয়াই আমি এখানে দিয়ে দিয়েছি দ্য লাভ অফ দ্য ইনভিজিবল ওয়ার্ম উইচ ইজ অ্যাকচুয়ালি লাস্ট। লাস্ট মানে হচ্ছে লালসা, ভালোবাসা কিন্তু নয়, পাওয়ার একটা ইচ্ছা, ভোগ করার ইচ্ছা, দ্যাট ইজ লাস্ট। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ডার্ক, নোংরা এবং সিক্রেট, কারোর কাছে সেটা প্রকাশ করতে পারবে না, সো দ্যাট ইজ সিক্রেট। ওকে, সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Who is destroying the life of the rose? This is very simple answer. এটা আগেও তোমরা অ্যান্সার দিয়েছো। সাদিকা দিয়েছো ম্যাম, আমারটা দেখুন। উর্মিলা তোমার অ্যান্সারটা দিয়েছো ডার্ক সিক্রেট লাভ ইমপ্লাইজ দ্য ইলিসিট নেচার অফ লাভ বিটুইন দ্য ওয়ার্ম অ্যান্ড দ্য রোজ। ওটাই আমি এক্সপ্লেন করলাম যে তোমার যদি জিজ্ঞেস করা হতো যে ডার্ক সিক্রেট লাভের মানেটা কি, কি ইমপ্লাই করে, তাহলে তোমার অ্যান্সারটা কারেক্ট। এখানে আসলে জানতে চেয়েছে যে কে ডিস্ট্রয় করছে। ঠিক আছে, দ্য ইনভিজিবল ওয়ার্ম, কার মানে ভালোবাসা ওই রকম, তো দ্য ইনভিজিবল ওয়ার্ম। এখানেও ওই ইনভিজিবল ওয়ার্ম তোমরা অ্যান্সার দিচ্ছ, তো এটা অবভিয়াসলি ইনভিজিবল ওয়ার্মই হবে। হু ইজ ডিস্ট্রয়িং দ্য লাইফ অফ দ্য রোজ? দ্য ইনভিজিবল অর দ্য ডার্ক, or বলতে পারো দ্য ওয়ার্ম ইজ ডিস্ট্রয়িং দ্য লাইফ অফ দ্য রোজ। ইয়েস, দ্য ওয়ার্ম, ভেরি গুড। দ্য লাস্ট ইনভিজিবল ওয়ার্ম is destroying the life of the rose. Very good, Swastika. Invisible worm is destroying the life of the rose. অপর্ণা দিয়েছো, very good. লাস্ট কথাটার মানে হচ্ছে লোভ বা লালসা, ভালোবাসা নয়। ভালোবাসা থাকলে সেখানে রেসপেক্ট থাকে, সম্মান থাকে, কিন্তু যেখানে লাস্ট থাকে, লোভ থাকে, সেখানে কিন্তু রেসপেক্ট থাকে না। ঠিক আছে, সো লাস্ট কথাটার মানে হচ্ছে লোভ, লালসা, ভোগ করার ইচ্ছা। Invisible worm destroys the life of the rose. Very good. Okay, প্রত্যেকের answer is correct. Correct answer. Very good attempt. ঠিক আছে, আমি এখানে অ্যান্সারটা লিখে দিছি, দেখো দ্য ইনভিজিবল ওয়ার্ম ইজ ডিস্ট্রয়িং দ্য লাইফ অফ দ্য রোজ। হু ইজ করবে অলিভা, তাহলে অ্যান্সারটা ঠিক হবে। ইনভিজিবল ওয়ার্ম ইজ ডিস্ট্রয়িং দ্য লাইফ অফ দ্য রোজ। দ্য ডার্ক নেচার অফ দ্য ওয়ার্মস লাভ ডিস্ট্রয়স দ্য লাইফ অফ দ্য রোজ। উর্মিলা দিয়েছো, ভেরি গুড, রাইট অ্যান্সার। Okay, so we move on to the next question. What is the form of the poem? এইটা আমি খুব ভালো করে তোমাদেরকে লিখে ডিসকাস করেছি, এবারে লেখো তোমরা দেখি। What is the form of the poem? পোয়েমটার ফর্ম কি?
হ্যাঁ সারা, তোমারটাও আমি দেখেছি, তোমারটাও হয়েছে, প্রত্যেকের অ্যান্সারই ঠিক হয়েছে। দ্য ডার্ক নেচার অফ দ্য লাভ ডিস্ট্রয়স দ্য লাইফ অফ দ্য রোজ, উর্মিলা যেটা দিয়েছো সেটাও খুবই ভালো হয়েছে। সো উই হ্যাভ মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন, 8th কোয়েশ্চেন। ঠিক আছে, সবার লাস্টে আর একটা অ্যান্সারও এলো ফ্রম কোয়েশ্চেন 7 আই গেস, ভালো হয়েছে, ঠিক অ্যান্সার, কারেক্ট। দ্য ফর্ম অফ দ্য পোয়েম ইজ কোয়াট্রেন, কোয়াট্রেন ফর্ম। কোয়াট্রেন ফর্ম লিখো না, কোয়াট্রেন এ বি সি বি ডি ই এফ ই। আচ্ছা এইটা আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা কীরকম ভাবে লিখতে হবে দেখো। The poem is written in 2 quatrains, 4 lines each. ঠিক আছে, এইটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। তোমরা বুঝেছো, ঠিক আছে, কোয়াট্রেন্স এ বি সি বি ডি এফ ই দেওয়ার দরকার নেই। দ্য পোয়েম ইজ রিটেন ইন 2 quatrains। হ্যাঁ, ফর্ম অফ দ্য পোয়েম যদি জিজ্ঞেস করে তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও স্ক্রিনে, দ্য পোয়েম ইজ রিটেন ইন 2 quatrains। সো আই থিঙ্ক কোয়াট্রেনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এতক্ষণে, উই হ্যাভ ডিসকাসড ইট মোর দ্যান ওয়ান্স। তো আর আমি রাইম স্কিমটাও বলে দিয়েছি তোমাদের। ইটস এ ভেরি ইজি পোয়েম, কিন্তু উইথ অ্যালিগরিক্যাল মিনিং, যেহেতু ডাবল মিনিং রয়েছে সেহেতু একটু মন দিয়ে মানে বুঝে নিলেই কিন্তু দ্য পোয়েম ইজ ভেরি ইউনো ডিপ। আর এত সুন্দর একটা পোয়েম যেখানে একটা ফুল ফিলোসফি অফ লাইফ উনি বোঝাবার চেষ্টা করেছেন। হ্যাঁ, তো সেটা উইলিয়াম ব্লেকের, সেটা ভীষণই কি বলবো, প্রশংসনীয়। আচ্ছা, কোয়াট্রেন যারা দিয়েছো রাইট অ্যান্সার। আমি পরের কোয়েশ্চেনে যাচ্ছি, একটু দেখে নাও স্ক্রিনে, এইভাবে অ্যান্সারটা দেবে। দ্য পোয়েম ইজ রিটেন ইন 2 quatrains, 4 lines each। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। Now we move to the 9th question. Symbolically, what does the rose stand for? Symbolically, ঠিক আছে। হ্যাঁ, তুমি এবিসিডি ওই রাইম স্কিম যদি জানতে চায় স্নেহা, এবিসিডি ঠিক নয়, এবিসিডি নয়, আমি বলে দিয়েছিলাম তোমাদের, ওটা এবিসিডি নয়, ওটা হচ্ছে এবিসিবি। এবিসিবি আর ডিই এফই। ঠিক আছে, ডিই এফই, এবিসিবি, ডি নয় স্নেহা, আমি তোমাকে বলছি। ঠিক আছে, তো শ্রেয়া ইনভিজিবল ওয়ার্ম কোনটার অ্যান্সার দিচ্ছ? 9-এ কিন্তু সিম্বলিক্যালি দ্য রোজ কি রিপ্রেজেন্ট করছে সেটা জানতে চেয়েছে। আ পিওর ইনোসেন্ট গার্ল, বর্ণালী দিয়েছো আ পিওর ইনোসেন্ট গার্ল, ভেরি গুড। আর কিছু, আর অন্য কোনো ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্য রোজ? সিম্বলিক্যালি দ্য রোজ স্ট্যান্ডস ফর ইনোসেন্স অ্যান্ড পিউরিটি অফ বিউটি করতে হবে, বিউটিটা বিউটি হয়ে গেছে স্বাস্তিকা, ভেরি গুড অ্যান্সার। আনপলিউটেড ইনোসেন্স সুচিস্মিতা দিয়েছো, ভেরি গুড। Purity, innocence, symbolically the rose stands for a love with purity and innocence, very good. Virgin lady, virgin bananta full VIRGINE, lady who is innocent, good. Innocent and purity দিয়েছো অনেকে, the rose is symbol of innocence, love and beauty, okay, very good দেবাঞ্জলি। উর্মিলা দিয়েছো the rose stands for innocence and purity, yes, innocence, purity এই কথাগুলো থাকলেই হবে। রোজ হচ্ছে সিম্বল, রূপক, কিসের রূপক? ইনোসেন্সের। ঠিক আছে, পিউরিটি আর ইনোসেন্ট নয়, ইনোসেন্স। ঠিক আছে, ভেরি গুড। অলিভা লিখেছো আ ভার্জিন লেডি হু ইজ ইনোসেন্ট। হ্যাঁ, ভার্জিন শুধু তোমার বানানটা ভুল ছিল। সিক্রোজ সিম্বলাইজড, LISED হবে, দ্য ডিস্ট্রাকশন হবে অফ ইনোসেন্স বাই এক্সপিরিয়েন্স।
হ্যাঁ সেটাও হয়, কিন্তু এখানে এটা এই কোয়েশ্চেনের মানে এই অ্যান্সারটা দিলে হবে না তোমাকে। পিওর ইনোসেন্ট অ্যান্ড সিক, সিক কথাটা ইউজ করো না তৃষা, আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্সারটা। Symbolically, the rose stands for innocence, purity, and beauty. Okay. The rose stands for innocence. Symbolically, the destructive of innocence of purity. না স্নেহা, এই ডিস্ট্রাকশন কথাটা এখানে ইউজ করো না। কি কি রিপ্রেজেন্ট করছে সেটাই জানতে চেয়েছে। পিওরিটি, ইনোসেন্স এই দুটো কথা থাকলেই হবে। তা সিক্রো সিম্বলাইজ ডিস্ট্রাকটিভ হবে না। সোনাক্ষী তোমাকে বলছি, দ্য সিক্রো সিম্বলাইজ দ্য ডিস্ট্রাকশন অফ ইনোসেন্স বাই এক্সপিরিয়েন্স হলে তোমার অ্যান্সারটা ঠিক হচ্ছে। যেখানে যেখানে আমি বললাম স্পেলিংগুলো একটু ঠিক করে নাও। স্নেহা দিয়েছো, তারপরে সিম্বলিক্যালি দ্য ডিস্ট্রাকশন অফ ইনোসেন্স অফ পিওরিটি, না এটাকে একটু গুছিয়ে লেখো। দ্য রোজ স্ট্যান্ডস ফর, মানে রোজ কিসের প্রতীক সেটাই জানতে চেয়েছে, তো উই ডোন্ট গো ইনটু সো ডিপ অ্যানালিসিস, আমরা জাস্ট বলবো সিম্বলিক্যালি দ্য রোজ স্ট্যান্ডস ফর ইনোসেন্স, পিওরিটি অ্যান্ড বিউটি। ঠিক আছে, ওকে। সো উই কাম টু দ্য লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ম রিপ্রেজেন্ট? ওয়ার্ম এবার কিসের প্রতীক? ওয়ার্ম কিসের প্রতীক? ডার্কনেস, সিম্বলিক্যালি দ্য ডিস্ট্রাকশন অফ ইনোসেন্স। আচ্ছা ডার্কনেস, আচ্ছা ডার্কনেস দিয়েছো একজন, আর কিছু? আর কেউ? ডার্কনেস, লিজাও দিয়েছো ডার্কনেস। এনিথিং এলস? The worm represents the symbol of experience. Invisible worm symbolizes an evil force. Very good, Urmila. Worm symbolizes, Devanjali পুরোটা কমপ্লিট করতে পারোনি। The worm represents darkness. Okay. Evil force, darkness, এই সব কটাই হবে। The invisible worm symbolizes evil force. Urmila দিয়েছো, that is very good. Darkness of lust, love, অপর্ণা দিয়েছো। Worm represents the dark side. Very good. Devanjali দিয়েছো, the worm is a symbol of evil. Very good. The worm represents the darkness and evil. Very good. ওকে, প্রত্যেকের অ্যান্সার থেকেই কিন্তু আমি কিছু না কিছু মেটেরিয়াল পাচ্ছি। সো এটাকে আমি কম্পাইল করে একটা অ্যান্সার করে দিচ্ছি এখানে, ঠিক আছে? দেখে নাও একটু।
উর্মিলা দিয়েছে ইনভিজিবল ওয়ার্ম সিম্বলাইজেস অ্যান ইভিল ফোর্স দ্যাট কারাপ্টস দ্য ইনোসেন্স অফ দ্য রোজ। ভেরি গুড অ্যান্সার, এটাও হবে। আই এম ভেরি হ্যাপি, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। তোমার অ্যান্সারও আমি নিতে পারি, তোমার অ্যান্সারটাও খুব ভালো হয়েছে। ডার্কনেস অ্যান্ড লাস্ট ওয়ার্ম সিম্বলাইজেস ইভিল। সবাই যা যা দিয়েছো সেটা থেকে আমি কম্পাইল করে এখানে লিখেছি। দেখো একটু আমি স্ক্রিনটাকে উপরে তুলছি। What does the worm represent? The worm represents darkness, lust and evil side of human nature. মানুষের সমস্ত ডার্কনেস, লোভ, লালসা, ইভিল সাইডটা রিপ্রেজেন্ট করে। ইট রিপ্রেজেন্টস এক্সপিরিয়েন্স। এটা এক্সপিরিয়েন্সের প্রতীক, ঠিক আছে? এক্সপিরিয়েন্স কথাটা ইউজ করলে বেটার হবে। ওকে, সো প্রত্যেকের অ্যান্সার খুব ভালো হয়েছে। উর্মিলার অ্যান্সারটাও আমার ভীষণ ভালো লেগেছে। তা আমি আরেকবার পড়ছি ওর অ্যান্সারটা। The invisible worm symbolizes an evil force that corrupts the innocence of the rose. Very good. খুবই টেকনিক্যাল এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার। সো এখানে প্রত্যেকে যা যা অ্যান্সার দিয়েছো সবাই খুব ভালো অ্যাটেম্প্ট করেছো, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে এই উত্তরগুলো দেওয়া সম্ভব হতো না। এবং আই এম ভেরি হ্যাপি যে সবাই অ্যাটেম্প্ট করতে চেষ্টা করেছো। যাদের যাদের ভুল হয়েছে আমি বলে দিয়েছি, ভুল খুবই কম হয়েছে এবং সবাই চেষ্টা করেছো। অ্যান্ড এই পার্টিসিপেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। যত ভালো করে টেক্সটটা বুঝতে পারবে তত তোমাদের লাভ। তো এখান থেকে তোমাদের যাই কোয়েশ্চেন করুক না কেন তোমরা সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? এরপরেও যদি কোনো রকমের ডিফিকাল্টি হয়, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। সো উই আর রাউন্ডিং অফ আওয়ার ক্লাস টুডে নাও। তো এরপরে যদি কোনো অসুবিধা হয় তোমরা ভালো করে, যেটা আমি বলছি যে টেক্সটটা মানে কবিতাটা ভালো করে পড়বে, ভালো করে তোমরা অডিও বুকটা শুনে নেবে, ঠিক আছে? আর আজকের ক্লাস হয়ে যাওয়ার পর আমি এটা যখন আমরা পাবলিশ করব তখন এখানে ফেরত গিয়ে তোমরা ক্লাসটাও শুনতে পাবে, যারা যারা পরে এসছো তাদেরকে বলছি। তো সেইটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট যে যদি কোনো রকমের ডিফিকাল্টি হয় আমাকে ওই কমেন্ট বক্সে তোমরা চ্যানেলে লিখে জানাতে পারো, অথবা গ্রুপে তোমরা মেসেজ করতে পারো, বা পার্সোনালি জানাতে পারো, ঠিক আছে? সো টুডে উই আর রাউন্ডিং অফ দ্য ক্লাস। ওকে, সো এখানেই আমরা আমাদের লাইভ ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ফর ইয়োর। কারাপ্ট কথাটার মানে হচ্ছে নষ্ট করে দেওয়া। অলিভা জিজ্ঞেস করেছো কারাপ্ট কথাটার মানে কি। লাস্ট থিং, কারাপ্ট কথাটার মানে হচ্ছে নষ্ট করে দেওয়া, কোনো কিছুকে খারাপ করে দেওয়া, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ইয়োর পার্টিসিপেশন। সবাই খুব ভালো থাকবে, স্টে সেফ। আমরা খুব তাড়াতাড়ি আবার মিট করব, বুধবারই আমাদের ক্লাস রয়েছে। সো আই উইল টেল ইউ দ্য টাইম অ্যান্ড আই উইল গিভ ইউ হোয়াট এভার, কি পড়াবো না পড়াবো বলে দেবো। সো তোমরা যা আছে ভালো করে পড়ে নিও, এটাকে বারবার রিভিশন করো, তাহলে খুব ভালো হবে। হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। আমি ভীষণ এনজয় করেছি, সবার পার্টিসিপেশন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্যে খুব ভালো লাগলো তোমাদের সাথে একটা এত সুন্দর ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করে। সো সবাই ভালো থেকো, টিল উই মিট এগেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। কোয়েশ্চেন আছে এখানে, স্বাস্তিকা একটা অ্যান্সার আমি এখানে বলে দিই যে স্বাস্তিকা জানতে চেয়েছে দিদি আপনি কি এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো পরে পাঠিয়ে দেবেন আরেকবার। এটা এখানেই থাকবে, আমি লিখে দিয়েছি অ্যান্সারগুলো। তো এবার এটা পাবলিশ হয়ে যাবে যখন, তোমরা লিঙ্ক দিয়ে ক্লিক করে গেলেই সমস্ত কোয়েশ্চেন দেখতে পাবে আবার। ওকে, তোমরা তোমাদের অ্যান্সারগুলোই এখানে আমি আবার লিখেছি। তো তোমাদের এই অ্যান্সারগুলো তোমরা ওখানে পাবলিশ থাকবে, তোমরা যখন ইচ্ছা দেখতে পাবে, ঠিক আছে? Okay, so bye for now.